স্যার। গ্রাফিক্যাল অ্যানালাইসিস অফ ডায়োড সার্কিট বলতে যে জিনিসটা বোঝানো হয় সাধারণত একটা ডায়োডের সার্কিট, একদম সিম্পল ডায়োডের সার্কিট যদি আমরা চিন্তা করি, এই ডান দিকের সার্কিটটার দিকে দেখো যে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, একটা রেজিস্ট্যান্স আছে, একটা ডায়োড আছে। এটা হলো সবচেয়ে সিম্পল ডায়োড সার্কিট বলা হয়। তো এই ডায়োড সার্কিটটার গ্রাফিক্যাল অ্যানালাইসিস কি হবে সেটা আমরা এখানে দেখব, এবং এখানে দুটা জিনিস আমরা ইম্পর্টেন্ট দুটা জিনিস বের করার সিস্টেমটা দেখব। একটা হলো লোড লাইন, আরেকটা হলো অপারেটিং বা কিউ পয়েন্ট। এই দুটো কিভাবে বের করতে হয়। তো প্রথমেই আমরা আসি একটা ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিকের ব্যাপারটা। ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিকে কি হয় যে আমরা এক্স অ্যাক্সিসে রাখি ভোল্টেজ ভি আর ওয়াই অ্যাক্সিসে রাখি কারেন্ট আই। গত ক্লাসে এটা আমরা দেখেছিলাম। তো এটা থাকে, এবং ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমাদের যেটা হয়, ফরওয়ার্ড বায়াসে হলো জিরো থেকে একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত কোনো কারেন্ট পাওয়া যায় না। এই ভোল্টেজের উপর উঠলে আস্তে আস্তে কারেন্টের ভ্যালুটা এরকম বাড়তে থাকে। এটা হলো আমাদের ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ছিল কারেন্টের এই লাইনটা তোমরা দেখতে পাচ্ছ যে নিচে এই জিরো থেকে এই পর্যন্ত এসে উপরের দিকে চলে আসলো। এই লাইনটাই হলো আমাদের ফরওয়ার্ড বায়াস ক্যারেক্টারিস্টিক্সে কারেন্টের লাইন যেটা। তো এখন আমরা একটু এই সার্কিটটার সাথে কম্পেয়ার করি। দেখো আমরা যেই কাজটা করব, এই সার্কিটে ভিডিডি বলে তো একটা ভোল্টেজ সোর্স থাকবে। সাপোজ এটা 5 ভোল্ট হতে পারে, 3 ভোল্ট হতে পারে, 10 ভোল্ট হতে পারে, যে কোনো একটা ভ্যালু থাকবে। আমরা এক্স এক্সিসে অর্থাৎ ভোল্টেজের এক্সিসে এই ভিডিডির যে ভ্যালু সেই ভ্যালু পরিমাণ একটা মার্ক করে রাখবো। যেটা ভ্যালু যদি 10 ভোল্ট হয় আমরা 10-এ মার্ক করব, যদি 5 হয় 5-এ মার্ক করব। তো ফার্স্ট কাজ হলো এই ভিডিডির যে ভ্যালু সেখানে মার্ক করা। সেকেন্ড কাজ হলো এই ওয়াই এক্সিসে তো কারেন্ট আছে, তার মানে স্যার কারেন্টের এখানে ভ্যালু। স্যার ডিডি এখানে যে মার্ক করবো, মার্ক করার সিস্টেমটা কি, তাহলে কি করে বুঝবো স্যার কারেন্টের মান এটা? না, এটা হলো আমরা যেটা দিব ভোল্টেজ, এই সার্কিটটা তো আমরা নিজেরাই তৈরি করব, আমরা নিজেরাই একটা ভোল্টেজ ঠিক করে দিচ্ছি, সেই ভোল্টেজটা এখানে মার্ক করব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা 5 ভোল্ট বলতে পারি বা 3 ভোল্ট দিতে পারি, যে ভোল্টেজটা আমরা দিব সেটাই এখানে থাকবে। আর ওয়াই এক্সিসে যেটা, ওয়াই এক্সিস হলো কারেন্ট। তো কারেন্ট মানে হলো, কারেন্ট মানেই তো ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তার মানে এই আইডি সমান আমরা কি বলতে পারি, এখানে যে ভোল্টেজটা দেওয়া হচ্ছে ভিডিডি ডিভাইডেড বাই আর, আর ভিডিডি এটাই বাই হলো আমাদের কারেন্ট, ভিডিডি ডিভাইডেড বাই আর। এটাকে আমরা বলবো এই কারেন্টের ভ্যালু। তাহলে ওয়াই এক্সিসে যেটা, আমরা এই আইডি অথবা ভিডিডি বাই আর এই পরিমাণ যে ভ্যালুটা আসবে হিসাব করার পর সেই হিসাব করে ওই ভ্যালুটা মার্ক করব। এখানে কয়েক মিলি অ্যাম্পিয়ার হয়তো আসবে, ওই হিসাবে যেটা আসবে সেটা আমরা মার্ক করে ফেলবো। এরপর যেটা হবে, এই ভিডিডি থেকে এই ভিডিডি বাই আর, এই যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টকে আমরা একদম স্ট্রেট লাইনে কানেক্ট করে দিব। জাস্ট একটা সোজা লাইন টানবো এখানে। তাহলে এই লাইনটাকেই বলা হয় এই ডায়োডের লোড লাইন। ঠিক আছে? ধরো ভিডিডি যদি আরো বেশি নেই বা আরো কম নেই, ধরো ভিডিডি যদি এখানে নিতাম কারেন্টের ভ্যালু কম আসতো, সেক্ষেত্রে এখানে আসলো, এই সার্কিটের লোড লাইন হলো তখন এখানে আসবে। যদি ভিডিডির ভ্যালু আরো বেশি নেই তখন লোড লাইনটা চলে আসবে উপরে কোথাও এরকম। স্যার ভয়েস শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? ভয়েস ভাই কি শোনা যাচ্ছে শুনতে না। আমরা শুনতে পাচ্ছি? স্যার সাউন্ড খুব আস্তে শোনা যাচ্ছে আপনার। আচ্ছা, যেটা বলছিলাম যে ভিডিডি আর আইডি এই দুটার ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের লোড লাইনটা উপরে বা নিচে যে কোনো জায়গায় থাকতে পারে। যদি আমরা ভোল্টেজটাকে বড় নেই তাহলে সেম রেজিস্ট্যান্সের জন্য সার্কিটে লোড লাইনটা উপরের দিকে থাকবে, যদি ভোল্টেজের সোর্সের এই ভ্যালুটা কম থাকে তাহলে লাইনটা নিচের দিকে থাকবে। সো এটাই হলো আমাদের এই সার্কিটের জন্য লোড লাইন, পার্টিকুলার এই সার্কিটের লোড লাইন হলো এটা। এখন এই লোড লাইনটা ক্যারেক্টারিস্টিক যে গ্রাফটা ছিল, ফরওয়ার্ড বায়াসের যে গ্রাফটা আমরা পাই, সেই গ্রাফটাকে যেই পয়েন্টে কাট করবে, এই গ্রাফটা তো আমরা আগে থেকেই জানি যে একটা ডায়োডের ফরওয়ার্ড বায়াসে এরকম একটা গ্রাফ পাবো, বা এটা এক্সপেরিমেন্টালিও বের করা যায় যে ভোল্টেজের ভ্যালু কারেন্টের ভ্যালু যে চেঞ্জ হচ্ছে সেই অনুযায়ী এক্সপেরিমেন্টালি। তোমরা হয়তো ল্যাবের কোর্সে এটা দেখেছো যে এটা কিভাবে বের করতে হয়। তো এই দুটো জিনিস একটা আরেকটাকে যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্টটাকে আমরা বলি এই সার্কিটের ডায়োডটার
অপারেটিং বা কিউ পয়েন্ট। ঠিক আছে, পার্টিকুলারলি এই সার্কিটের জন্য অপারেটিং অথবা কিউ পয়েন্ট। তো এই কোর্স কোয়েশ্চেনটা আসলে খুব কমন একটা কোয়েশ্চেন, এর জন্য স্যার বলছি যে অপারেটিং পয়েন্টটা স্যার বুঝি না স্যার, এখানে একটু বলবেন? অপারেটিং পয়েন্ট হলো লোড লাইন আর ক্যারেক্টারিস্টিক কার্ভের এই লাইনটা, যেটা এই দুটো লাইন একটা আরেকটাকে যে পয়েন্টে কাট করবে সেটা হলো অপারেটিং পয়েন্ট। এই যে এখানে একটা লাইন যাচ্ছে, এই লাইনটা, আর এখানে এটা গেল এই লাইনটা, এই দুইটা লাইন যেখানে একটা আরেকটাকে ছেদ করলো সেটাই হলো আমাদের কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট। তো এই অপারেটিং পয়েন্ট বা লোড লাইন এটা কিভাবে বের করতে হয় একটা ডায়োডের সার্কিটের জন্য, সেইটা কিন্তু আমাদের খুব কমন একটা কোশ্চেন। অনেক ক্ষেত্রে দেখবা অনেক জায়গায় ইন্টারভিউ দিতে গেলে অথবা অনেক জায়গায় রিটেন যদি পরীক্ষা দিতে যাও এই কোশ্চেনটা অনেক জায়গাতেই আসে। আমার তোমাদেরই যারা আগে অন্য সব জবের অ্যাপ্লাই করেছে অনেকেই বলেছে যে তারা এই ছোটখাটো রিটেন এক্সামে গেলে এই কোশ্চেনটা পায় যে একটা ডায়োড, সিম্পল ডায়োড সার্কিটে অপারেটিং পয়েন্ট অথবা লোড লাইন এগুলো কিভাবে বের করতে হয়। তো সিস্টেমটা হলো এটাই, যে এই ভ্যালুগুলো দেওয়া থাকলে যে লাইনটা আসবে সেটা লোড লাইন, এবং এটা ক্যারেক্টারিস্টিক কার্ভকে যে পয়েন্টে কাট করবে সেটা হলো অপারেটিং পয়েন্ট। তো তোমাদের পরীক্ষার জন্য এই জিনিস থাকতে পারে যে একটা ডায়োডের অপারেটিং পয়েন্ট অথবা লোড লাইন কিভাবে বের করা যায় সেটা বের করতে বলা হতে পারে। তো এটা এই জিনিসটার একটা কারণ হলো যে কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট বলতে যেই পয়েন্টটা বোঝানো হয়, আমরা এই ডায়োডটাকে যদি সেই ভোল্টেজ এবং সেই কারেন্টের কাছাকাছি ভোল্টেজ কারেন্টে অপারেট করি তাহলে এই ডায়োডের হাইয়েস্ট ইফিসিয়েন্সি পাওয়া যায়। এটা শুধু যে ডায়োডের জন্য বলবো এমন না, এটা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসেসের জন্যই এরকম একটা অপারেটিং পয়েন্ট থাকে বা কিউ পয়েন্ট থাকে, যেই পয়েন্টে আমরা হাইয়েস্ট এফিসিয়েন্সিটা পাই। এটা যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রেও থাকে। স্যার ভয়েস অনেক আস্তে আসে। হ্যালো, স্যার মাঝে মাঝে ভয়েসটা একবার শোনা যাচ্ছে না স্যার, অনেক আস্তে আস্তে চলো নেই। ভয়েস তো একইভাবেই তো রেখেছি, একই রকমই তো থাকার কথা। সবারই সমস্যা হচ্ছে নাকি একজনের? স্যার সবারই সমস্যা হচ্ছে স্যার। স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যেটা বললাম যে আমাদের যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, সেটা ডায়োড হতে পারে অথবা ট্রানজিস্টর হতে পারে, এই ডায়োড বা ট্রানজিস্টর দিয়ে যদি আমরা এই অপারেটিং পয়েন্টটা যে বের করলাম, প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসেসেরই এরকম একটা অপারেটিং পয়েন্ট থাকে। যদি সেটাকে এই অপারেটিং পয়েন্টের সমান বা তার কাছাকাছি কোনো ভোল্টেজ বা কারেন্টে এই ডিভাইসটাকে ইউজ করা হয় তাহলে সবসময় এটার হাইয়েস্ট একটা এফিসিয়েন্সি পাওয়া যায়। এই জিনিসটা এই কারণেই ইম্পর্টেন্ট। আমরা যখন বড় বড় সার্কিট ডিজাইন করি, সাপোজ মাইক্রোপ্রসেসর ডিজাইন হচ্ছে বা কোনো একটা ইলেকট্রনিক চিপ ডিজাইন হচ্ছে, সেই চিপ বা মাইক্রোপ্রসেসরে তো অসংখ্য অনেক ট্রানজিস্টর থাকে। সেই ট্রানজিস্টরগুলোকে চেষ্টা করানো হয় যেন এই ট্রানজিস্টরগুলো সাধারণত অন অফ যেটাই থাকুক, এই ভোল্টেজ আর কারেন্টের ভ্যালুটা যেন অপারেটিং পয়েন্টের কাছাকাছি থাকে। তোমাদের এই মসফেটের এর পরের চ্যাপ্টারে আমরা যখন যাব, এই পরের চ্যাপ্টারে গিয়ে দেখবো মসফেটেরও এরকম অপারেটিং পয়েন্ট আছে। সো সেটা যদি আমরা করতে পারি তাহলে হাইয়েস্ট একটা পারফরমেন্স পাওয়া যায়। এটার সুবিধাটার জন্য যদি আমরা একটা ট্রানজিস্টরের কথা চিন্তা করি তাহলে হয়তো মনে হবে এটা এমন কোনো বড় ইস্যু না, যে খুব সামান্য একটু ইফিসিয়েন্সি হয়তো বাড়লো। এই ইফিসিয়েন্সিটা কিন্তু খুব বেশি না, এমন না যে 50% 80% এরকম না। হয়তো একটাতে পাওয়া যাচ্ছে 80%, আরেকটাতে পাওয়া যাচ্ছে 81%, খুব অল্প একটু ইফিসিয়েন্সি বাড়ে। কিন্তু এটাই যখন কয়েক কোটি মসফেট বা কয়েক লক্ষ মসফেট একসাথে থাকে তখন ওই অল্প একটু এফিসিয়েন্সি যদি প্রত্যেকটা মসফেটে বাড়ে, টোটাল সার্কিটের কি অনেক গুণ এফিসিয়েন্সি বেড়ে যায়। এই কারণেই এই অপারেটিং পয়েন্টের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। তো এটা হলো আমাদের অপারেটিং পয়েন্ট আর লোড লাইনের কনসেপ্ট আসলো। এরপর আমাদের যেটা আছে সেটা হলো মডেলিং অফ ডায়োড ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ একটা ডায়োডকে আমরা কিভাবে মডেল করতে পারি। এটাও একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে কোনো ইলেকট্রনিক
ডিভাইসকে আমরা মডেল করি। এই মডেল করার কারণটা হলো যে আমরা যখন নর্মালি একটা সার্কিটের থিওরির কথা চিন্তা করি, তোমরা তো সার্কিট 1 করেছো বা 2 করছো, সেখানে বিভিন্ন রকম সার্কিট থিওরি দেখেছো, নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, অথবা থেভেনিনস, নর্টন, সুপারপজিশন, রেসিপ্রোকাল, অনেক রকম সার্কিট থিওরি থাকে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি আছে। এই থিওরিগুলো যখন আমরা দেখেছি বা এখনো যে দেখছি, এগুলোর জন্য কিন্তু আমাদের বেসিক কয়েকটা এলিমেন্ট থাকে ওই থিওরিগুলো যখন আমরা অ্যাপ্লাই করি। সাপোজ সেখানে ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স থাকে, অথবা রেজিস্ট্যান্স থাকে। সার্কিট 2 তে এসে তোমরা হয়তো দেখছো যে সেখানে ইন্ডাক্টর বা ক্যাপাসিটর থাকে, এরকম কিছু জিনিস থাকতে পারে। সো মোটামুটি এরকম ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, অথবা ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্টর, এগুলো দিয়েই সব রকম সার্কিট অ্যানালাইসিস গুলো করা হয়। তো এখন আমরা যেটা দেখলাম যে সাপোজ আমরা এতক্ষণ ডায়োড দেখে আসলাম, এই ডায়োডটা যখন একটা সার্কিটে থাকবে, এই ডায়োডটাকে আসলে আমরা ওইভাবে যখন অ্যানালাইসিস করতে চাইবো তখন কি করব? আমরা তো এটাকে সরাসরি সুপারপজিশন বা থিভেনিনস অথবা মেশ অ্যানালাইসিসের মধ্যে নিতে পারছি না, কারণ এটা আমাদের জানা যেই এলিমেন্ট গুলো আছে, বিভিন্ন রকম সোর্স এবং এই রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স, এর কোনোটাই হচ্ছে না। তাহলে এটা কি করতে পারি? সেই কাজটাকে বোঝার জন্যই আমাদের ওই ডিভাইসগুলোকে মডেল করা হয়। প্রত্যেকটা ডিভাইসেরই এরকম কিছু মডেল আছে। ডায়োডের জন্য যেমন আছে, ট্রানজিস্টরের জন্য কিছু পার্টিকুলার মডেল আছে। সেই মডেলগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম আমাদের এখানে যেটা আসবে, ডায়োডের মডেলগুলো নিয়ে যখন কথা বলি, আমাদের ফার্স্ট মডেলটা হলো এক্সপোনেনশিয়াল মডেল, সেকেন্ডটা হলো আইডিয়াল ডায়োড মডেল, থার্ড হলো কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল, এবং লাস্টেরটা হলো পিস ওয়াইজ লিনিয়ার মডেল। এই চারটার মডেল আমরা দেখব ডায়োডের জন্য। তাহলে প্রথম আমরা দেখি এক্সপোনেনশিয়াল মডেল। এক্সপোনেনশিয়াল মডেলটা হলো একটা ম্যাথমেটিক্যাল মডেল। তার মানে এটা যখন আমরা কাজ করব, এটা আসলে সার্কিট অ্যানালাইসিসের, সার্কিটের ক্ষেত্রে যতটুকু ইউজ করা হয় তার চেয়ে বেশি ইউজ করা হয় একটা সার্কিটকে যখন ম্যাথমেটিক্যালি আমরা প্রেজেন্ট করতে চাই সেই জায়গায়। অর্থাৎ জাস্ট আমরা জানি যে আই ইকুয়াল টু, গত ক্লাসে তোমরা দেখেছো যে কারেন্টের ইকুয়েশনটা কি ছিল, এই যে আইডির ইকুয়েশন, আইডি হলো আই এস ই টু দি পাওয়ার ভি বাই এনভিটি, এটা ছিল আমাদের কারেন্টের ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশন থেকেই তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন, এখানে একটা ই আছে, তার মানে কি এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। এই এক্সপোনেনশিয়াল ইকুয়েশন হবার কারণেই যেটা হয় যে এই মডেলটাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল মডেল, এবং এটাকে নর্মালি আমাদের এক্সপোনেনশিয়াল কার্ভ যেটা থাকে যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এই ফর্মে ইকুয়েশনটা আছে। সো আমরা এখন ইকুয়েশনটা যেহেতু এই ফর্মে আছে, আমরা এটাকে এক্সপোনেনশিয়াল মডেল বা ম্যাথমেটিক্যাল এই মডেল দিয়ে প্রকাশ করে দিই। এটা হলো প্রথমটা গেল। সেকেন্ডটা চিন্তা করে দেখো, এটা হলো আইডিয়াল ডায়োড মডেল। আইডিয়াল ডায়োড মডেল জিনিসটা সিম্পল একদম, আমরা যে আইডিয়াল ডায়োড দেখে এসেছি আগে, সেই জিনিসটাই, যে একটা জাংশন ডায়োডকে আমরা আইডিয়াল ডায়োডের মতন চিন্তা করতে পারি। এই কাজটা কেন করা হয় দেখো, যখন একটা ডায়োডের অনেক বেশি ভোল্টেজ বা অনেক বেশি কারেন্টে অপারেট করা হয়, সাপোজ পাওয়ারের যেসব সার্কিট গুলো থাকে, কয়েকশো ভোল্টেজ, কয়েকশো ভোল্ট অথবা 1000 2000 ভোল্ট এরকম লেভেলে যখন অপারেট করা হয়, তখন দেখা যায় যে এই ডায়োড গুলার ভেতরে যে খুব সামান্য, ওই যে থ্রেশহোল্ড ভোল্টেজের কারণে যে সামান্য ড্রপ হয় 0.7 ভোল্ট, এই জিনিসটা আসলে খুব বেশি ইফেক্ট করে না, খুবই সামান্য একটা ইফেক্ট ফেলে, যেটাকে নেগলেক্ট করা যায়। তো এই ধরনের বড় বড় সার্কিটের ক্ষেত্রে আমরা এটাকে অত ডিটেইল মডেলিং এ না গিয়ে সিম্পল আইডিয়াল ডায়োড হিসেবে চিন্তা করে নিলেও দেখা যায় খুব কাছাকাছি আউটপুটে আমরা পাচ্ছি। এই কারণেই এই আইডিয়াল ডায়োড মডেলটা এখানে চলে আসে। তার মানে কি, আমাদের জাংশন ডায়োডের ফরওয়ার্ড বায়াসের ক্যারেক্টারিস্টিক ছিল এরকম যে এখান থেকে গিয়ে এখানে আস্তে আস্তে এইভাবে বেড়ে যাবে। তো আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে কি, এটা থেকে একটা ডিস্টেন্স তো আছে, যে এখানে যে ভোল্টেজে গিয়ে বাড়ছিল এখন তার চেয়ে অনেক আগেই বেড়ে গেছে 0.7 ভোল্ট। আমরা এখানে বলা যায় অনেকটা কনসিডার করে নিচ্ছি যে 0.7 ভোল্ট
বেশি বা কম হওয়াকে আমরা খুব একটা প্রবলেম হিসেবে ধরবো না। এটা তখনই করা যে সম্ভব যখন অনেক বেশি ভোল্ট নিয়ে আমরা চিন্তা করব, তখন আমরা এই কাজটা করতে পারি। সেকেন্ড যে মডেলটা আছে, সেকেন্ড মডেলটাকে বলা হয় কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল। তার মানে এখন আমরা একটা জাংশন ডায়োডকে জাস্ট একটা আইডিয়াল ডায়োড আর একটা ভোল্টেজ সোর্স এটা দিয়ে যদি আমরা প্রেজেন্ট করি, একটা আইডিয়াল ডায়োড থাকবে এবং একটা ভোল্টেজ সোর্স থাকবে, এটা যখন আমরা প্রেজেন্ট করব তখন আমরা এটাকে বলতে পারি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল। তো কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলে কি হবে, আইডিয়াল ডায়োড মডেলে কি হচ্ছিল যে ভোল্টেজ আর কারেন্ট যখন এরকম একটা জায়গায় ছিল তখন কারেন্ট আমরা পাচ্ছিলাম এখানে। এখন যেটা হলো যে এখন আর জিরোতে কারেন্টটা না পেয়ে আমরা পাচ্ছি 0.7-এ, কিন্তু পার্থক্যটা কি এখানে ছিল প্র্যাকটিক্যালি যেটা হয় এটা এরকম একটু স্লোপ আকারে বাড়ছিল, এখন যেটা আমরা দেখছি এটা এরকম স্লোপ না হয় একদম স্ট্রেইট কারেন্টটা আমরা পাচ্ছি। তার মানে কি অরিজিনাল যেরকম হওয়ার কথা তার কাছাকাছি গেছে কিন্তু পুরোপুরি মিলে নাই, একটু কিন্তু ডেভিয়েশন আছেই, যে এটা যেখানে ছিল এটা তার কাছাকাছি বাট হালকা ডেভিয়েশন আছে, এটাকে বলা হয় কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল। এখানে 0.7 ভোল্টের সোর্স ইউজ করা হচ্ছে কারণ 0.7 ভোল্ট হলো আমাদের একটা সিলিকন ডায়োডের থ্রেশহোল্ড ভোল্টেজ, এই কারণে এটা আমরা ইউজ করছি। তো কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলকেও আরো ইমপ্রুভ করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হলো পিস ওয়াইজ লিনিয়ার মডেল। পিস ওয়াইজ লিনিয়ার মডেলে কি হয়, এখন মডেলটা হচ্ছে একটা আইডিয়াল ডায়োড আছে, আগের মতো একটা ভোল্টেজ সোর্স আছে 0.7 ভোল্ট বা 0.7 ভোল্টের আশেপাশে একটা ভোল্টেজ সোর্স থাকবে, আর একটা খুব ছোট ভ্যালুর রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স থাকলে কি হবে আমরা সবসময় জানি যে ওহমস ল থেকে যে এই পাশে ভোল্টেজ আর এই পাশে যদি কারেন্ট থাকে তাহলে লোডে একটা রেজিস্ট্যান্স থাকা মানে একটা স্লোপ পাওয়া যাবে, এরকম একটা স্লোপ পাওয়া যাবে। এই রেজিস্ট্যান্সের ভ্যালু যত বেশি স্লোপটার ঢাল তত কমে যাবে, আর রেজিস্ট্যান্সের ভ্যালু যদি কম হয় তাহলে স্লোপটা অনেক হাই হবে, এরকম হয়ে যাবে। সো এখানে খুব ছোট একটা রেজিস্ট্যান্স যদি আমরা ইউজ করি তাহলে দেখতে পাবো এরকম একটা শার্প ইনক্রিজ হতে থাকবে। এখন চিন্তা করে দেখো, এখন কিন্তু আমাদের এই যে লাইনটা আছে, এই যে নীল লাইনটা, এই পিসওয়াইজ লিনিয়ার মডেলে মডেলিং করার পরে যে আউটপুটের লাইনটা পাওয়া যাচ্ছে সেটা একদম জেনুইন যে জাংশন ডায়োড ছিল সেই লাইনের খুব কাছাকাছি চলে এসেছে। এই জায়গাটাতে কিছু পার্থক্য আছে, যে এখানে যেরকম কার্ভ ছিল এরকম কার্ভ না থেকে একটু অ্যাঙ্গেল টাইপের পাওয়া যাচ্ছে, বাট তারপরেও বলা যায় যে জাংশন ডায়োড বা প্র্যাকটিক্যাল ডায়োডের সবচেয়ে কাছাকাছি মডেল হলো এই পিস ওয়াইজ লিনিয়ার মডেল। এখন যদি আমাদের কোনো সার্কিট থাকে যে সার্কিটে একটা নর্মাল ডায়োড ছিল, সাপোজ এরকম একটা ডায়োড আছে, এই ডায়োডটাকে যদি আমরা পিস ওয়াইজ লিনিয়ার মডেল অনুযায়ী এরকম তিনটা ভাগে ভাগ করে ফেলি, যেটা আইডিয়াল ডায়োড, এটা ভোল্টেজ সোর্স আর এটা রেজিস্ট্যান্স, তাহলে কিন্তু এই জিনিসটাকে এখন আমরা এই সার্কিটের বেসিক থিওরি দিয়ে প্রকাশ করতে পারবো, যে এটাতে চাইলে আমরা থিভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট এটার বের করতে পারি, অথবা এটাতে মেশ অ্যানালাইসিস ইউজ করতে পারি, নোডাল অ্যানালাইসিস ইউজ করতে পারি। তার মানে কি এখন আমাদের এই ডায়োডটা মডেল হয়ে গেল। যখনই আমাদের এরকম একটা প্র্যাকটিক্যাল বা জাংশন ডায়োড থাকবে সেটাকে আমরা এরকম এই একটা আইডিয়াল ডায়োড, একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করে নিব, তাহলে আমাদের কাজটা সিম্পল হয়ে যাবে। এই তিনটা কাজকে বলা হচ্ছে ডায়োডের মডেলিং। এই চারটে স্টেজ যে দেখলাম, প্রথম স্টেপটা ছিল এক্সপোনেনশিয়াল মডেল, যেটা থিওরিটিক্যাল একটা মডেল, তারপরে আসলো আইডিয়াল ডায়োড মডেল, তারপরে আসলো কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল, এবং সবার শেষে আমরা এই যেটা দেখলাম পিসওয়াইজ লিনিয়ার মডেল। ওই যে যেটা বললাম যে পিসওয়াইজ লিনিয়ার মডেলটাই এর মধ্যে সবচেয়ে বেশি কাছাকাছি, প্র্যাকটিক্যাল ডায়োডের সবচেয়ে কাছাকাছি থাকে পিসওয়াইজ লিনিয়ার মডেল। এখন হলো আমাদের স্মল সিগন্যাল মডেল। স্মল সিগন্যাল মডেল বলতে আসলে আমরা যেই মডেলিং গুলো পড়লাম এইরকম কোনো মডেল না, এটা এটা হলো সিম্পল একটা ডায়োডের সিগন্যালকে কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে পারি, এবং এটা থেকে আমরা আসলে বেসিক্যালি যেটা শিখবো ইলেকট্রনিক ডিভাইসে কিভাবে আসলে কোনো সার্কিটকে
বা কোন একটা ডিভাইসকে কিভাবে অ্যাম্পলিফিকেশনের কাজে ইউজ করা যায়। আমরা জানি ট্রানজিস্টর বা মসফেট এগুলো দিয়ে আমরা অহরহই অ্যাম্পলিফায়ারের কাজ করি। এই অ্যাম্পলিফায়ার কিভাবে তৈরি করা যায় ডিভাইস দিয়ে, সেটার একদম বেসিকটা এই স্মল সিগন্যাল মডেল দিয়ে আসে। তো এটা বোঝার জন্য আমাদের ফার্স্ট কাজ যেটা করতে হবে সেটা হলো আমরা একটা ডায়োডের সার্কিট চিন্তা করছি। এই ডায়োডের সার্কিটটা একটু দেখো, এখানে যে সার্কিটটা দেওয়া আছে এই সার্কিটে আসলে দুটো পার্ট দেওয়া আছে। প্রথম পার্টটা হলো সোর্সের পার্ট এবং সেকেন্ডে হলো একটা ডায়োড আছে। তো সোর্সটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো উপরে যেটা আছে সেটা হলো এসি সোর্স এবং নিচে যেটা আছে সেটা হলো ডিসি সোর্স। এই টপিকটার নামে যেটা বলা হচ্ছে স্মল সিগন্যাল মডেল, এটা আসলে বলা হচ্ছে এই কারণেই যে এখানে যে এসি সোর্সটা আছে এই এসি সোর্সটার ভ্যালু বা এসি সোর্সটা খুবই স্মল, এটা খুব ছোট্ট একটা ভ্যালু এখানে পাওয়া যাচ্ছে। এই কারণে আমরা এটাকে বলছি স্মল সিগন্যাল মডেল। এবং নিচের যে ডিসি সোর্স, এই ডিসি সোর্সটাকে বলা হয় আসলে বায়াসিং ভোল্টেজ বা বায়াসিং সোর্স। এটাকে আমরা যদি একটু প্র্যাকটিক্যালি আমরা চিন্তা করি, প্র্যাকটিক্যাল যে সার্কিটগুলো আছে বা প্র্যাকটিক্যাল যেসব জিনিসগুলো আছে সেটার সাথে যদি আমরা কম্পেয়ার করে দেখি, তাহলে আমরা বলতে পারি একটু এরকম যে ধরো আমাদের একটা মোবাইল ফোনের রিসিভিং অ্যান্টেনাতে যে সিগন্যালটা আসে সেই সিগন্যালটা তো খুব স্মল একটা সিগন্যাল থাকে। সেই সিগন্যালটাকে কি আমাদের এই মোবাইল ফোনের ভেতরে বা হ্যান্ডসেটের মধ্যে অ্যাম্পলিফাই করা হয়। এই অ্যাম্পলিফিকেশনের কাজটা করা হয় কি আমাদের যে সার্কিট যে ফোনটা আছে সেই ফোনের ভেতরে সার্কিটে অ্যাম্পলিফিকেশন একটা পার্ট থাকে সেটা দিয়ে। এবং এই সার্কিটটাকে যেটা করা হয় আমাদের মোবাইলের তো ব্যাটারিরও একটা ভোল্টেজ আছে, সেই ব্যাটারি ভোল্টেজটাই হলো ধরে রাখো এখানে এই ডিসি ভোল্টেজটা, আর যে সিগন্যালটা রিসিভ করলো মোবাইল ফোনটা সেটা হলো এই এসি সিগন্যাল। তাহলে এটাকে আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি বলতে পারি সেটা দেখার আগে আমরা একটু গ্রাফে চলে আসি আগে। দেখো যে এই পাশে হলো আমাদের ভোল্টেজ আছে এবং এই পাশে আছে কারেন্ট, একটা ভোল্টেজ সোর্স এবং একটা কারেন্ট সোর্স। আচ্ছা এক মিনিট একটু আমি অফ করব। স্যার শোনা যাচ্ছে না? কৃষ্ণ ভাই, স্যার তো 1 মিনিট সময় নিছেন। সাত তো মিউট করে রাখ। স্যার একটু পরে কথা বলবেন, বললোই তো 1 মিনিট পরে বলতেছে। শোনা যায় না স্যার? ভাই ওয়েট করেন, স্যার তো বললো 1 মিনিট পরে আসতেছে। হ্যাঁ শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, জি স্যার। ওকে, জি স্যার শোনা যাচ্ছে। আমাদের একটা গ্রাফ এখানে আমরা আঁকছি। এই গ্রাফে এক্স অ্যাক্সিস হলো ভোল্টেজ এবং ওয়াই অ্যাক্সিস আছে কারেন্ট। এখন আমরা একটা ডায়োডের বায়াসের তো এই গ্রাফটা জানি যে ফরওয়ার্ড বায়াস হলে কি হয়, যে এরকম একটা গ্রাফ পাওয়া যাচ্ছে। এখন এখানে যে ভিডিটা আছে এই ভিডির ভ্যালুটা ধরো অনেক স্মল, সাপোজ এই ভিডির ভ্যালুটা 0.01 বা 0.05 ভোল্ট, এরকম খুব ছোট্ট একটা সিগন্যাল আমরা এখানে দিচ্ছি। এটা হলো এই ভোল্টেজটা, এসি ভোল্টেজ। তাহলে চিন্তা করে দেখো আমরা যদি এই পাশে গ্রাফের কথা চিন্তা করি, এখানে গ্রাফটাকে আমরা একটু নিচের দিকে এক্সটেন্ড করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এবার চিন্তা করো যে এখানে আর যদি আমরা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ, এখানে যেটা এক্সাম্পলে দেখানো হয়েছে ট্রায়াঙ্গুলার ওয়েভ দিয়ে, এটা ট্রায়াঙ্গুলার হতে পারে অথবা সাইন ওয়েভ হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তো ট্রায়াঙ্গুলার ওয়েভ যদি দেওয়া হয় এটা তো সাধারণত এরকম একটা অ্যামপ্লিটিউড থাকবে তাই না, খুব ছোট 0.05 যেহেতু ধরেছি খুব ছোট একটা ভ্যালু পাবো,
যেখানে ধরলাম যে এই অংশটা হলো 0.05, এটা 0, এটা 0.05। তাহলে এই সিগন্যালটা যদি আমরা এই ডায়োডে পাঠাই, তাহলে কি এই সিগন্যালটা তো আসলে কোনোভাবেই ডায়োডের থ্রেশহোল্ড ভোল্টেজের উপরে যাচ্ছে না, সবসময় থ্রেশহোল্ড ভোল্টেজের নিচে আছে। তাহলে সবসময় যদি থ্রেশহোল্ড ভোল্টেজের নিচে থাকে, তাহলে এই সার্কিটে আলটিমেটলি কিন্তু কোনো চেঞ্জ পাওয়া যাবে না। আমরা যদি এখানে ভোল্টেজ মেজার করি, এই ডায়োডের অ্যাক্রসে সাপোজ ভোল্টেজ মেজার করছি, আমরা কিন্তু কোনো চেঞ্জ পাবো না, কারণ একটা ডায়োডের জন্য 0.7 ভোল্ট বা 0.65 ভোল্ট এর নিচে যেই ভোল্টে দেই তার কাছে একই কথা। 0.5 ভোল্ট দিলেও এখানে কোনো কারেন্টের ফ্লো হবে না, 0.05 দিলেও হবে না, আবার 0 ভোল্ট দিলেও হবে না। তার মানে তার কাছে থ্রেশহোল্ড ভোল্টেজের নিচে কোনো ভোল্টেজ দেওয়া মানে সব একই ভোল্টেজ। সো এই যে একটা স্মল ভেরিয়েশন যে আছে, 0.05 ভোল্টের একটা ভেরিয়েশন এখানে ফ্লাকচুয়েশন আছে, সেটাকে আমরা কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারবো না এই সার্কিটের ক্ষেত্রে। এই কারণে যে কাজটা করা হচ্ছে, এখানে একটা ডিসি ভোল্টেজ সোর্স দেওয়া হচ্ছে। এই ডিসি ভোল্টেজ সোর্সের ভ্যালুটা হলো 0.7 ভোল্টের উপরে। এটার ভ্যালুটাই 0.7 ভোল্টের চেয়ে উপরে থাকবে। 1 ভোল্ট হতে পারে, 2 ভোল্ট হতে পারে, 1.5 ভোল্ট হতে পারে, এরকম কোন একটা ভ্যালু। এটা দিলে যে কাজটা হবে, দুইটা যখন ভোল্টেজ সোর্স সিরিজে আছে, তাহলে আমরা কি জানি, দুটা ভোল্টেজ সোর্স সিরিজে থাকা মানে আসলে সবসময় ভোল্টেজ সোর্স দুটো যোগ হয়ে যাবে। তার মানে আমি যদি এখানে ধরলাম 1 ভোল্ট দিচ্ছি, হিসাবের সুবিধার জন্য সিম্পল আমি 1 ভোল্ট ধরি, সব দেখি এখানে 1 ভোল্ট দেওয়া হলো, তাহলে কি বলতে পারি, যখন এটাতে 0.05 ভোল্ট ছিল এই যে পজিটিভ দিকে, তখন কি হবে 1.05 ভোল্ট, দুটা যোগ হয়ে গেল। আর যখন নেগেটিভ পিকের কথা চিন্তা করব, নেগেটিভ পিকে হলো এটা কত ছিল, 0.95, সরি -0.05 ভোল্ট, এটা তো জিরো বা দিকে, তার মানে এখানে কত পিক, 0.05 মাইনাস দিকে, মানে -0.05। এখন 1 এর সাথে এটা যোগ করে ফেললে কি হবে, যে পজিটিভ দিকে আমরা পিকটা পাবো 1.05, আর নেগেটিভ দিকে এটার পিক পাবো 0.95, 0.95। তার মানে কি, এইবার চিন্তা করে দেখো, এই 0.95 আর 1.05 দুইটা ভোল্টেজই কিন্তু 1 ভোল্টের উপরে, হ্যাঁ 1 ভোল্টের কাছাকাছি, 0.7 ভোল্টের উপরে। তার মানে কি, এইবার যদি এখানে কোনো চেঞ্জ আসে, সেই অনুযায়ী আউটপুটে বা কারেন্টের কথা যদি আমরা চিন্তা করি, কারেন্টেও একটা চেঞ্জ আসবে, যে এখানে যখন বেশি হচ্ছে সেই অনুযায়ী এখানে একটা বেশি ভোল্টেজ আমরা কারেন্ট পাবো, এখানে যখন ভোল্টেজের ভ্যালুটা কম সেই অনুযায়ী আমরা এখানে একটা কারেন্ট পাবো। তার মানে কি, যে ইনপুটের ভোল্টেজটা আসলো, এই যে ফ্ল্যাকচুয়েশনটা, এই ফ্ল্যাকচুয়েশনের উপর বেস করে আমরা আউটপুট কারেন্টে একটা চেঞ্জ পাচ্ছি। বাট এই চেঞ্জটা পাওয়ার জন্য কি করতে হলো, যে সরাসরি এই সিগন্যালটা দিয়ে আমাদের কাজ হয় না, এই সিগন্যালের সাথে একটা ডিসি ভোল্টেজ আমরা যোগ করে দিয়েছি। সো এই ডিসি ভোল্টেজটাকে বলা হয় বায়াসিং ভোল্টেজ, বা অনেক জায়গায় এই টার্মটা ইউজ করে শুনবা যে ডিসি বায়াসিং করা হচ্ছে। তার মানে যে স্মল সিগন্যালকে মোটামুটি অপারেটিং লেভেলে আনার জন্য যে কাজটা করা হয় সেটাই আমরা বলি ডিসি বায়াসিং। তো এই জিনিসটা যদি মোটামুটি বুঝে থাকো, তাহলে আমরা এখন একটু ম্যাথমেটিক্যাল ব্যাপারে চলে যাই। এটা কি বুঝে গেছে এই সার্কিটের এই পর্যন্ত? সার্কিটের গ্রাফ নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা না থাকলে ম্যাথমেটিক্যাল পোর্শনটা আমরা চলে যাই 10 মিনিট ব্রেক দিয়ে। এখন আজান যেহেতু শুরু হয়ে গেছে, আমরা 7টা বা 7:05 শুরু করব, ঠিক আছে? স্যার আলাদা কি লিংক দিবেন না? এই হ্যাঁ, আমি লিংকে লিংক দিয়ে যাবো দিব একটা। স্যার, এখন তো 35 বাজে, তাহলে আর ঠিক আছে, ঠিক আছে। ওকে স্যার। ওকে।